মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাবটা প্রকাশ করেছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বদলার রাজনীতি কোনোদিনই করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তবেই যেই কথাটা তুমি বললে, অভিষেকদা বলেছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় চাইতেন যে যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা ভেঙেছিল তাদের হাতটা ভাঙা হোক, তাহলে হয়তো ওনার হাতটা ভাঙাই হতো। কিন্তু সেই জিনিসটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিনই করেনি। তাই জন্যে আজকে তারা খুব সুস্থভাবেই যেই রাজনীতি সিপিএম করে এসছে, সিপিএমের আমলে আমরা দেখে এসছি, সেই রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বদলের রাজনীতি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে না, যারা যেখানে ছিল তারা সেখানে থাকুক, আমরা নিজেদের মতো নিজেদের কাজ করে যাব, সোশ্যাল ওয়ার্ক করে যাব। এই জিনিসটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাস্তবের রাজনীতি। আমরা কোনোদিনই বদলার কথা বলিনি। মমতা বন্দ্যোপাধ্যায় অবশেষে ছাত্র পরিষদের 28শে আগস্টের মঞ্চ থেকে একটা কথা বলতে বাধ্য হয়েছিলেন। সেটা যখন দেখছেন যে আমরা তো গান্ধীবাদীর রাজনীতি করি, অর্থাৎ কেউ যদি থাপ্পড় মারে আমরা বলি ঠিক আছে বাবা, আরেকটা গাল বাড়িয়ে দিচ্ছি, থাপ্পড়টা মেরে নে, কিন্তু তুই শান্তিতে থাক, ভালো থাক। আমরা চাই যে লোকজন ভালো থাকুক। কিন্তু এইটা লোকজন ভুলে যায় যে সুভাষবাদী রাজনীতিটাও কিন্তু আমরা জানি। তো সেই জিনিসটাও মাঝে মাঝে মনে করিয়ে দিতে লাগে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই 28শে আগস্টের বক্তব্যটা আমার খুব মনে পড়ে যাচ্ছে, যে আমরা কিন্তু কাউকে বলছি না যে কেউ আপনাকে মারলে আপনিও গিয়ে মারুন, কিন্তু কেউ যদি কন্টিনিউয়াস কিছু করতে থাকে তাহলে ফোর্স তো আমরা করতেই পারি। এখানে বাস্তবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন যেটা বলেছেন সেটা হচ্ছে ফোর্স করার রাজনীতি। সেটা কিন্তু বলেনি কেউ মারলে ভাই তুমি গিয়ে মেরে আসো। সেই রাজনীতিতে আমরা কোনোদিনই বিশ্বাস করিনি। কারণ সেটা যদি আমরা বিশ্বাস করতাম আজকে আমরা হয়তো বিরোধী দেখতে পারতাম, কিন্তু বিরোধীদেরকে আমরা দেখতে পারতাম না। কিন্তু বাস্তবে সেটা তো রাজনীতি নয়। বাস্তবে ডেমোক্রেসিতে আমরা বিশ্বাসী নই যে বিরোধীদের কণ্ঠ দাবিয়ে দেওয়া হোক। আজকে বাংলার বুকে একটার পর একটা ইন্টারভিউ হচ্ছে, ডিবেট হচ্ছে, টিভি চ্যানেলে আমরা ডিবেট দেখছি, সেখানে বিরোধীরা বক্তব্য রাখছে। তো সিপিএম আমলে এটা কত হয়েছে অন্বেষা, সেই হিসাবটা তুমি নিজে করে তোমার চ্যানেলের প্রত্যেকটা লোকের কাছে তুলে ধরো। এই হিসাবটা করলে তুমি বুঝে যাবে সিপিএম আমল এবং তৃণমূল আমলের পার্থক্য। প্রত্যেকটা মানুষের বাক স্বাধীনতা আছে, প্রত্যেকটা মানুষ নিজেদের বক্তব্য রাখতে পারে, সেই বক্তব্য তারা রাখছে, এবং স্বাভাবিকভাবে আমাদেরও সেই প্রক্রিয়া দেওয়ার স্বাধীনতাটা রয়েছে। আমরা সেটার একটা রিয়াকশান, অর্থাৎ আমাদের নিজেদের বক্তব্য দিয়ে, ডিবেট দিয়ে বা নিজেদের কোনো কার্যকারিতা দিয়ে সেটা দিয়ে থাকি। কিন্তু সেটা কিন্তু বাস্তবে ওই হাতের বদলে হাত নয়। আমরা বরাবরই গান্ধীবাদী রাজনীতিতে বিশ্বাস করে এসেছি, তাই জন্যেই আমরা কথা বলছি। না হলে সিপিএম আমলে যে জিনিসটা হয়ে এসেছিল হয়তো সেই জিনিসটাই আমরা রিফ্লেকশন দেখতে পারতাম, কিন্তু বাস্তবে 2011-র পরবর্তীতে সেইটার কোনো কিছুই আমরা দেখিনি। আমরা সকলকে নিয়ে চলতে বিশ্বাসী। আমরা বিশ্বাসী যে আপনিও ভালো থাকুন, আমিও ভালো থাকবো, প্রত্যেকে যাতে ভালো থাকতে পারে, এই বাংলার বুকে শান্তিতে থাকতে পারে, সেটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। এবার এইটা যেটা অভিষেকদা বলেছে, এটা কিন্তু টার্গেট করা নয়। প্রত্যেকটা মানুষ সেই সময় যখন বক্তব্যটা আমি আবারও বলছি যে যখন অভিষেকদা বলছে যে বয়কট আমরা কাউকে করছি না, বাস্তবে বয়কট আমরা কাউকেই করছি না, আমি আবারও বলছি, কিন্তু যে সাধারণ মানুষ কিছু স্পেসিফিক কিছু লোকজনদের কাজকর্ম দিয়ে সাধারণ মানুষের হৃদয়ে যে ভঙ্গ ঘটিয়েছে, সেই হৃদয় ভঙ্গটা তো আবার গড়ে তোলা যাবে না। আমি তো গড়ে তুলতে পারবো না যে একটা কর্মী একটা আর্টিস্টকে নিয়ে কী মনোভাব ধরে নিল সেই দিন। অর্থাৎ আগস্ট থেকে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে কিছু লোকজন যারা দুদিকে খেলে এসছে, কিছু লোকজন যারা সুবিধা নিয়ে একটা নেগেটিভ কথা বলে এসছে শুধুমাত্র ট্রেন্ডে থাকার জন্য, তাদের জায়গাটা তো কিছু কর্মীর কাছে এমনিই ভেঙে গেছে। সেইটা তো কেউ বললে হঠাৎ করে গড়ে উঠবে না, এটা তো বাস্তব কথা। আমি আবারও বলছি যে কর্মী যারা রয়েছে তারা কিন্তু নেতাদের থেকে বেশি সংখ্যক। এবার কর্মীদের হৃদয়ে যদি কিছু আর্টিস্টের জায়গা পড়ে যায়, সেই আর্টিস্টের জায়গা আমরা কি করে বানাবো? এবার কর্মী যদি নিজেদের একটা মনোভাব প্রকাশ করে, সেটা তাদের ব্যক্তিগত মনোভাব, কিন্তু বাস্তবে দল কাউকে বয়কট করছে না। আমরা কিন্তু বারবার চাই যে সেটা যে কেউ হোক, সেটা যদি সোহিনী হোক বা সেটা যদি অন্য কেউ হোক, উষসী হোক, প্রত্যেকেই যদি কোনো না কোনো কাজ বা অন্য জায়গায় মুখ প্রকাশের বিষয়টা আসে, আমরা সেখানে কিন্তু দেখছি না কোনটা সরকারি কোনটা বেসরকারি। আপনি পাচ্ছেন, আপনি যান। এবার যদি যেই জায়গায় ডাকা হচ্ছে সেখানের যদি লোকজনরা বলে না সোহিনীকে দেখতে আমরা যাব না, সেটা তো লোকজনের উপর ডিপেন্ড করছে। সেইটা তো ওই কমিউনিটি বা যারা কমিটির লোকজন ডাকছে সেটা কেন্দ্রিক নয়, কমিটির লোকজন তো ডাকছে। এবার আমি গিয়ে বললাম, আমার মতো 50 জন বললো, একটা অঞ্চলে থাকে মুকুন্দপুর, আমি উদাহরণস্বরূপ কথাটা বলছি, আমি মুকুন্দপুরে থাকি অন্বেষা।
মুকুন্দপুরের একটা অঞ্চলে ধরো বয় স্পোর্টিং ক্লাবে একটা প্রোগ্রাম করা হচ্ছে, সেখানে কথা হলো যে না সোহিনীর তো একটা ফেস ছিল, সোহিনীকে আনা হচ্ছে। এবার যদি মুকুন্দপুরের বেশিরভাগ আঞ্চলিক লোকজন বলে যে আমরা বয় স্পোর্টিং ক্লাবে যদি সোহিনীকে আনা হয় যাব না, সেইখানে তো সেই সিদ্ধান্তটা শিরোধার্য হতে বাধ্য। কারণ বয় স্পোর্টিং ক্লাবে যিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন যে সোহিনীকে আনবো, উনিও মানতে বাধ্য, কারণ সেই মুকুন্দপুরে থাকা 50,000 লোক সোহিনীকে দেখতে চায় না। এবার ওনাদের কাজকর্ম দিয়ে যদি ওনারা এই জায়গাটা নিজেদের বানিয়ে থাকে, সেই জিনিসটা আলাদা করে কে ঠিক করবে? কিন্তু আমি আবারও বলছি, অভিষেকদার কথায় আমি বলছি, আমরা কাউকে বয়কট করছি না। বয়কট যদি আপনাকে কেউ করে থাকে তাহলে সেটা সাধারণ মানুষ, এবং সেই জিনিসটা যদি হয়ে থাকে সেটাও আপনাদের কাজের জন্য, আপনাদের ক্রিয়ার জন্য। সেই ক্রিয়ার বিপরীত প্রক্রিয়া যদি এইটা হয়, সেই জিনিসটা তো আমার, অভিষেকদার বা স্পেসিফিক্যালি কোনো একটা ব্যক্তির ঠিক করা সম্ভব নয়। আমরা তো আপনাদেরকে সুযোগ দিচ্ছি, বয় স্পোর্টিং ক্লাব আপনাকে সুযোগ দিচ্ছে, আপনাকে কোনো একটা সরকারি অনুষ্ঠান সুযোগ দিচ্ছে সেখানে মুখ দেখানোর, আপনাকে কোনো একটা সোশ্যাল প্রোগ্রাম সুযোগ দিচ্ছে যে আপনি আসুন। আপনি তো আপনার কাজ করছেন একটা টাকা নিয়ে, এবার সেই টাকাটা তো সেই বয় স্পোর্টিং ক্লাব দিচ্ছে, সেই টাকাটা তো সেই সরকারি অনুষ্ঠান দিচ্ছে। তার পরবর্তীতে যদি সাধারণ মানুষরা আপনাকে বয়কট করে, আমরা তো বা বেসিক যারা কমিটির লোকজনরা আছে তারা তো সাধারণ মানুষের কথাটা একবার হলেও শুনবে। এইটাই গোটা প্রক্রিয়াটা হয়ে উঠেছে অন্বেষা। এখানে কেউ স্পেসিফিক্যালি বয়কট করছে সেটা নয়, সাধারণ মানুষরা বলছে আমরা দেখব না। এবার এখানে আমাদের কি করণীয়? যদি সাধারণ মানুষ বলে আমরা তো শিরোধার্য, সেই সাধারণ মানুষরাই আমাদেরকে একটা জায়গায় বসিয়েছে, আমাদেরকে তো তাদের কথা শুনতেই হবে। কিন্তু আমি আবারও বলছি অভিষেকদার কথার রিপিটে, আমরা দলীয় কাউকেই বয়কট করছি না। আমরা স্পষ্ট ভাষায় সেই জিনিসটাই করছি যেটা আমাদের সাধারণ দর্শকরা বলছে। যদি তারা বলে যে সোহিনীকে দেখব, আমরা সোহিনীকেই আনবো। কিন্তু তাদের মুখ থেকে সেই জিনিসটা একবার আমাদের কান অবধি তুলে ধরুন। আপনারা যেই কাজটা করেছেন সেখানে ওই মানুষরাই বলছে সোহিনীকে দেখব না, ওই মানুষটাই বলছে উষসীকে দেখব না, ওই মানুষটাই বলছে স্বস্তিকাকে দেখব না। এবার আমাদের কি করণীয়? আমরা তো টাকা দিয়ে আনছি আপনাকে, এরকম তো নয় যে আপনি ফ্রিতে আসছেন। যদি ফ্রিতে আসতেন তাহলে না হয় আমরা ম্যানেজ করে নিতাম, 50 জনকে বুঝিয়ে দিতাম যে না ফ্রিতে আসছে, আপনি একটু দেখে নিন। কিন্তু বাস্তবে তো সেটা নয়, আপনি তো নিজের পকেটটা দেখছেন, আমরা সাধারণ মানুষের মনটা দেখব না? যদি মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আমাদের কাছে সেই সেনাপতি যার পথে আমরা চলছি, উনি আমাদের পথপ্রদর্শকও বটে। তো অভিষেকদাকে আমরা মমতাদি থেকে আলাদা কোনো দিন করিনি। যদি তুমি আমার ব্যক্তিগত মতের কথা জিজ্ঞেস করো, আমার কাছে অভিষেকদা যেই জায়গায়, মমতাদি সেই মানুষটা যার চরণ ছুঁয়ে সেই চরণের মাটি মাথায় তুলে নেয় অভিষেকদা নিজে, তাহলে সেই অভিষেকদার কথা আমি শুনবো না কেন? আমার কথাটা এখানে, আমার কাছে মমতাদি কিন্তু ভগবান সমতুল্য। সমানভাবে অভিষেকদা এমন একটা জায়গায় আছে, অভিষেকদা আমাদের পথপ্রদর্শক, অভিষেকদা আমাদের যেই কথাটা বলে সেই কথাটা সত্যি কিন্তু আমরা মাথা পেতে নিই। কারণ দিন শেষে আমরা জানি, সেই চিত্রটা আমি জাস্ট তোমাকে মনে করিয়ে দিতে চাই যে কালীঘাটে কালী পুজোতে আমি সেখানে উপস্থিত ছিলাম, অর্থাৎ দিদিমণির বাড়িতে। সেখানে যখন আমি গেছি তার ঠিক আগে আমাদেরকে ঢোকানোর আগে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পুজো দিতে আসছেন। ঠিক সেই সময় অভিষেকদা ঢুকলেন, তার চরণটা মানে ঠিক মায়ের মূর্তির সামনে তার পা ধরে নমস্কার করলেন। কিন্তু তো সেই জিনিসটাই, সেই সম্পর্কটাই কিন্তু আমাদের কাছে সর্বোচ্চ। আমাদের কাছে আর কিছু ওর উপরে নেই। আমরা যারা তৃণমূল দল করি, আমরা কিন্তু প্রত্যেকেই এদেরকে দেখেই দল করি। এনারা আমাদের সব কিছুই, সত্যি কথা, বাস্তবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় হোক, তার পরবর্তীতে আমরা যোগ্য প্রতিনিধি যদি কাউকে বলি সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো অভিষেকদা, আমি আবারও বলছি, যে কথাটা বলেছে সেটা কিন্তু বাস্তবে ভুল কিছু নয়। অভিষেকদা বলেছে আমরা কাউকে বয়কট করছি না, আমরাও বলছি আমরা তো কাউকে বয়কট করছি না। বয়কট যদি মানুষ করে সেখানে আমাদের কি করণীয়? আমি আবারও বলছি, যাদের কথা বলা হচ্ছে তারা কিন্তু বিনা পয়সায় মুখ দেখাতে আসছে না, তারা কিন্তু টাকা নিয়ে আসছে। টাকাটা যারা দেবে তারা তো বাস্তবে দেখবে যে সাধারণ সেই লোকাল লোকজনরা কাকে দেখতে চায়। আমি একজনকে টাকা দিয়ে আনবো, আমি দেখবো না আমার বাড়ির 5টা লোকজন কাকে দেখতে চায়। সে যদি বলে যে দেবকে নিয়ে আসো, আমি দেবকেই নিয়ে আসবো। সে যদি বলে সোহিনীকে নিয়ে আসো, আমার ভালো যদি নাও লাগে সোহিনীকে, তাও আমি তাকেই নিয়ে আসবো। সোহিনীদি নিজের সেই জায়গাটা বানাতে পারেনি। সোহিনীদি যখন বলেছে যে বাংলায় আমি সন্তান জন্ম দিতে চাই না, তখন হয়তো বাংলার অনেক মানুষ ক্ষিপ্ত হয়েছে। তাই জন্যই সোহিনীদিকে হয়তো মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে আমি সোহিনীদিকে বয়কট করব। মানুষের বয়কট, এটা কিন্তু স্পেসিফিক কোনো নেতার বয়কট নয়, এটা কিন্তু স্পেসিফিক কোনো তৃণমূলের প্রতিনিধির বয়কট নয়, এটা সাধারণ মানুষের রাগ। কারণ তারা বুঝেছে যে এই মানুষগুলো ধান্দাবাজ। আমি স্পষ্ট ভাষায় বলছি, এই মানুষগুলো ধান্দাবাজ। কারণ এই ধান্দাবাজির রাজনীতিটা কিন্তু সাধারণ মানুষ পছন্দ করে না। আর বাংলার মানুষ যথেষ্ট শিক্ষিত। বিজেপির এতদিনের বিভেদের গুলে খাওয়ানো রাজনীতি, সেই জিনিসটা যখন বাংলার মানুষরা ঢোক গেলেনি,
তাহলে কিন্তু এই নোংরা ধান্দাবাজির রাজনীতি মানুষ বুঝবে না, এটাও বোকামি। তো আপনারা ইনফ্লুয়েন্সার হতে পারেন, কিছু স্পেসিফিক ইনফ্লুয়েন্সারের কথা বলছি, আপনারা বড় আর্টিস্ট হতে পারেন, কিন্তু আমি আবারও বলছি, মানুষের মনে যদি আঘাত দেন, মানুষ যদি বয়কট করে, তাহলে কিন্তু আমাদের কিছু করার নেই দাদা, সত্যি করার নেই। আমরা বলতে পারি, আমরা 50 মানুষের মধ্যে 5 জনকে অন্তত ইনফ্লুয়েন্স করে বলতে পারি যে না সোহিনীদিকে নিয়ে আসুন, না উষসীদিকে নিয়ে আসুন, না স্বস্তিকাদিকে নিয়ে আসুন। কিন্তু যদি 45 জন বিক্ষোভ করে আপনার জন্য, আমি তো আপনাকে টাকা দিয়ে আনছি, আমি কেন আনবো বলুন তো? দলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেটা প্রকাশ্যে বললেন এবং প্রকাশ্যে মেনেও নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন যে দল বড় হলে মত পার্থক্য হতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু তারপরেই আমরা দেখলাম যে মালদায় কোন্দলে তৃণমূল নেতা খুন, অভিযুক্ত তৃণমূলেরই এক কর্মী, তারপরেও বলবেন যে এটা শুধু মাত্র গোষ্ঠীদ্বন্দ্ব। প্রথমত মালদার যে ঘটনাটা ঘটেছে, মালদা কিন্তু বরাবরই উত্তপ্ত একটা জায়গা। মালদা এমন একটা জায়গা যেই জায়গাটা বরাবরই হিট করার চেষ্টা করে বা ধরার চেষ্টা করে সেই গভর্নমেন্ট যারা সেন্ট্রালি রয়েছে। এই কথাটা আমি কেন বলছি, মালদাতেই ঠিক জায়গাটার নামটা আমার মনে পড়ছে না, কদিন আগের ঘটনা, তুমি একটু সার্চ করে দেখো, তোমার দর্শকের কাছ অবধি এই জিনিসটা তুলে ধরো, যে সেখানে ফেন্সিং হচ্ছিল, বর্ডারে ফেন্সিং হচ্ছিল। সেটা বিরোধিতা কারা করেছে জানো? সেখানে লোকাল বিজেপি নেতারা, বিজেপি কর্মীরা। কেন বিরোধিতা হচ্ছে? বর্ডারের ফেন্সিং হবে না, আর বর্ডারের ফেন্সিংয়ে যদি বিরোধিতা করে সেখানের বিজেপির নেতারা, তাহলে বুঝে যান কী কারণে করা হচ্ছে। এই যে অমিত শাহ এত কথা বলে, কাঁটাতার টপকে আসা অমিত শাহ এত কথা বলে যে এই পাচার ওই পাচার সেই পাচার। আচ্ছা আপনি নিজে বলুন তো, যতবার এই কথাটা বলেছে ততবার আমরা বলেছি উনি নিজে স্বরাষ্ট্রমন্ত্রী, উনি নিজে বর্ডার সিকিউরিটি ফোর্সের দায়িত্বে আছেন, দেখেন তাহলে উনি নিজের দায়িত্বটা কি ঠিকমতো পালন করছেন? এটা আমি বারবার প্রশ্ন তুলেছিলাম। এখন যখন মালদায় এই ঘটনাটা ঘটছে, যখন আমরা দেখছি বিজেপির লোকজনই কুড়ুলি মানে কাটারি থেকে শুরু করে সব কিছু নিয়ে লোকজনকে মারতে যাচ্ছে, ফেন্সিং আমরা এখানে দিতে পারবো না, দেবো না, সেই কথাটা বলছে, এটা তো আবার স্পষ্ট হয়ে যাচ্ছে। তো মালদা একটা খুব সেন্সিটিভ জায়গা বরাবরই হয়ে এসছে, সেটা সিপিএম আমলে হোক, সেটা অন্য কোনো আমলে হোক, বা এখন আজকের দিনে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট সেই জায়গাটাতে একটা পয়েন্ট অফ কন্ট্রোল নেওয়ার প্রচেষ্টায় সেখানে বারবার নোংরামি সৃষ্টি করার চেষ্টা করে গেছে। এবার মালদায় যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু সেখানের মালদা জেলা সভাপতি বলেছে এটার সাথে কোনো দলীয় ভিত্তির কোনো জায়গা নেই। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে তৃণমূল প্রতিনিধির মানে গায়ে হাত ওঠা হচ্ছে, সেটা তৃণমূল প্রতিনিধিরাই করছে। এই তথ্য তোমাকে কে দিচ্ছে, বা এই তথ্য আপনাদের দর্শককে কারা দিচ্ছে? তৃণমূল করে সেই জিনিসটা বুঝছেন কি করে? এইটা একটা খুব ইম্পর্টেন্ট কথা। আজকে যখন তৃণমূল সরকারে রয়েছে, যে কোনো গুন্ডা এসে কলার তুলে বলে দিচ্ছে আমি তৃণমূল করি, কিন্তু সেটা বাস্তবে নয়। তৃণমূল কারা করে এই বিচারটা যদি আপনি সর্বপ্রথম করে নেন, তাহলে বুঝে যাবেন যে ওইখানে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কেন্দ্রিক জিনিসটা হয়নি, এটা একটা বিভেদের রাজনীতি হয়েছে, এবং সেই জিনিসটাই প্রকাশ্য মিডিয়ার সামনে তোলা হয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীকোন্দল হিসাবে। সেটা কিন্তু বাস্তবে গোষ্ঠীদ্বন্দ্ব নয়। মালদার কথা বললাম, এবার অভিষেকদা যেই কথাটা বলেছে সেটা তো বাস্তব সত্য। আমার পরিবারটা তো শূন্য লোকজন নিয়ে নয়, অর্থাৎ আমার কিন্তু দিন শেষে রেজাল্টটায় আমি শূন্য পাই না, তাই তো? আমি সিপিএম নই, ঠিক আছে, আমি রামের নিচের পুটকিটা নই। এবার তা সেখানে আমার পরিবারটা তো বড়, পরিবারটা তো বৃহৎ। এবার তুমি নিজে আমি তোমাকে একটা সিনারিওর কথা বলছি। আমরা সিচুয়েশন খেলতাম আগে, মনে আছে? যে এই সিচুয়েশনটা তুলে ধরতাম, সেই সিচুয়েশন দিয়ে তুমি যুক্তিটা তুলে ধরো। এবার তোমাকে আমি একটা সিচুয়েশন তুলে ধরছি। একটা জয়েন্ট পরিবার একসাথে একটা বাড়িতে বসবাস করে। সেই জয়েন্ট পরিবারের বাচ্চাটা বলছে যে আমি এই নিয়ে পড়াশোনা করব। মা বলছে না তুই কমার্স নিয়ে পড়াশোনা করবি। ছেলে বলছে না আমি সায়েন্স নিয়েই সায়েন্স না, সে আর্টস নিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে। এবার এই যে কথোপকথন যেটা মা এবং ছেলের মধ্যে হচ্ছে, সেটা যখন পাশের বাড়ি কান লাগিয়ে শুনছে দেয়ালে, তখন সে ভাবছে ও বাবা মা ছেলের ঝগড়া লেগেছে, কিন্তু বাস্তবে কিন্তু সেটা নয়। এবং এরকম ঘটনা অনেক ঘটে। অর্থাৎ একটা মানে একান্নবর্তী পরিবার যখন একসাথে থাকে, তখন সেখানে খাওয়া দাওয়ার পরে বাসন ধোয়ার যেই আওয়াজটা হয়, সেটা নিয়েও পাশের বাড়ির লোকজন যদি কান দিয়ে শোনে, তখন ভাববে বাবা ওখানে কিন্তু থালা নিয়ে মারাপিট হচ্ছে। তো এই জিনিসটাই হচ্ছে তৃণমূলের ক্ষেত্রে। তৃণমূলের পরিবারটা বৃহৎ। তৃণমূল আজকে যেই জায়গায় রয়েছে, সেই জায়গায় টক্কর দেওয়ার ক্ষমতা না বঙ্গ রাজনীতিতে বিজেপির আছে, না সিপিএমের আছে, না কংগ্রেসের আছে, এবং এটা বাস্তব সত্য, ধ্রুব সত্য। তো সেইখানে একটা একান্নবর্তী পরিবার যদি একসাথে এক বাড়িতে থাকে, অর্থাৎ বঙ্গে থাকে, সেই বঙ্গের এক অঞ্চলে যদি এই ঘটনা হয় যে মা ছেলেকে বলছে যে না তুই সায়েন্স নিয়ে পড়বি, ছেলে বলছে আমি আর্টস নিয়ে পড়বো, এই কথাটাও মানে গোষ্ঠীদ্বন্দ্ব হিসাবে প্রকাশ করা হয় মিডিয়া চ্যানেলে। আর ধরো খেয়ে দিয়ে উঠে তারপর যখন বাসনটা মাজা হয়, সেই বাসন মাজার যেই আওয়াজটা হয়, সেই জিনিসটাও বলা হয় যে ওখানে কিন্তু বোমা পড়ছে, গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে। তো এই জিনিসটা কান দেবেন না।
এই বিভেদ, এইটুকুনি কথাবার্তার বিভেদ তো মা ছেলের মধ্যেও হয়, আমার নিজের বাড়িতেও হয়, আমার বাবার সাথে মাঝে মাঝে এই কথা কাটাকাটি লেগে থাকে। তা বলে এইটা নয় যে বাবা আমাকে খুন করে দেবে, আমি বাবাকে খুন করে দেবো। সোজা কথা, বাস্তব কথা, যে এই চিত্রটা তোলার চেষ্টা করে টিভি চ্যানেল, মিডিয়া চ্যানেল, এই জিনিসটা থেকে বিরত থাকুন। এটা কিন্তু বাস্তব সত্য নয়। বাস্তব সত্য এইটাই, কথা কাটাকাটি প্রতিটা পরিবারেই হয়ে থাকে, কিন্তু কথা কাটাকাটি অবধিই থাকে। আমরা দিন শেষে প্রত্যেকেই চাই যে পরিবারটাও ভালো থাকে, আমরা দিন শেষে প্রত্যেকে চাই যে বাড়িটাকে আমরা ভালোভাবে রাখতে পারি, অর্থাৎ বাড়ি অর্থাৎ এই বাংলা। দিন শেষে কিন্তু আমাদের প্রত্যেকেরই মোটো একটা, সেটা সেই বাচ্চাটার হোক, সেটা সেই বড় মায়ের হোক, প্রত্যেকেরই কিন্তু মোটো একটাই, যে আমরা চাই আমাদের বাংলা খুব সুন্দরভাবে থাকুক, ভালোভাবে থাকুক। আর হ্যাঁ, এই জিনিসটাই একান্নবর্তী পরিবারকে কেন্দ্র করে আপনাদের রাগ হতেই পারে, কারণ আপনারা এখন নিউক্লিয়ার ফ্যামিলি, একা একা থাকেন, বেশ ভারী ডিপ্রেশন, আপনারা ডিপ্রেশনের পিলসটা খান, ভালোভাবে থাকুন। আমরা চাই আপনারাও সুস্থভাবে নিজেদের অঞ্চলে থাকুন এবং অন্যের বাড়ির দেওয়ালে কান লাগাতে যাবেন না। এত কেন, এত কাজের অভাব, বড্ড কাজের অভাব এই বিরোধী নেতাদের। তো তাই জন্যেই সেই জিনিসটা, প্রক্রিয়াটা আসছে। গোটা বাস্তব চিত্র এটাই, এর থেকে বেশি কিছু নয়।